নমস্কার। আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরো একটি নতুন ভিডিও। দিনটি 14ই নভেম্বর, বৃহস্পতিবার। সকালবেলা সেবক ইজি চেয়ারখানে পেতে দিয়েছে, সুতরাং বোঝাই যাচ্ছে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ তাঁর দর্শন দেবার সময় হয়েছে। এইমাত্র তিনি চেয়ারে বিরাজিত হলেন। তার শ্রীচরণ যুগল ভূমি স্পর্শ করেছে। ভক্ত শিষ্য দর্শনার্থীরা সবাই উঠে তাকে প্রণাম করলেন এবং নিজ নিজ আসন গ্রহণ করলেন। প্রণাম শেষ হতেই ত্রিশান মহারাজ অর্থাৎ স্বামী পরমেশ্বরানন্দ একখানা চিঠি গুরুজির হাতে দিয়ে যেন নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। লেখক হচ্ছে জনৈক জ্যোতি স্নাতক জ্যোতির্ভূষণ জ্যোতিরত্ন। শ্রীমৎ স্বামী পত্রখানি ফেরত দিয়ে চক্রবর্তীকে দেখিয়ে তিনি বললেন, তুমি উত্তরগুলো বলে দাও। লেখকের প্রথম জিজ্ঞাসা, ঈশ্বর কি? চক্রবর্তী উত্তর দিচ্ছেন, ঈশ্বর সত্য। লেখকের আবার দ্বিতীয় জিজ্ঞাসা, প্রকৃত মহাত্মা চেনার উপায় কি? চক্রবর্তী বললেন, না চিনলে চেনা দায়। তারা না ঢাক পেটান, না কোনো জাদুঘড়ি করেন। এবার লেখকের তৃতীয় প্রশ্ন, আমার গুরু কে? এবার শ্রীমৎ স্বামী চক্রবর্তী কিছু বলার আগেই বললেন, ত্রিশান, তুমি লিখে দাও তোমার গুরু কামিনী ও কাঞ্চন। সবাই নাটকটি বেশ উপভোগ করে। এরপর আবার এক নাটকীয় অপেক্ষায় রয়েছেন সবাই। এবার ববিন্দা জিজ্ঞাসা করলেন, গুরুদেব, শুদ্ধ অন্ন বলতে কি বোঝায়? শ্রীমৎ স্বামী বললেন, চক্রবর্তী তুমি বলো। এবার চক্রবর্তী বলতে শুরু করলেন, সৎ উপায়ে অর্জিত অর্থের দ্বারা যে অন্ন জোটে তাই শুদ্ধ অন্ন। শ্রীমৎ স্বামী বললেন, শুনলে? চক্রবর্তী বলছে, সৎ শ্রমের অন্নই শুদ্ধ অন্ন। এবার ববিন্দা জিজ্ঞাসা করলেন, শুদ্ধ অন্নের ফল কি? শ্রীমৎ স্বামী বললেন, চক্রবর্তী বলো। চক্রবর্তী আবার বললেন, শুদ্ধ অন্ন হতে শুদ্ধ বুদ্ধির উদয় হয়। শ্রীমৎ স্বামী বললেন, শুনলে? চক্রবর্তী বলছে, শুদ্ধ অন্নে শুদ্ধ বুদ্ধির উদয় হয়। ববিন্দা আবার জিজ্ঞাসা করলেন, শুদ্ধ বুদ্ধিতে কি হয়? চক্রবর্তী বললেন, শুদ্ধ মতি হয়। এই সোয়া শ্রীমৎ স্বামী বললেন, শুনলে? চক্রবর্তী বলছে, শুদ্ধ বুদ্ধিতে শুদ্ধ মতি হয়। যিনি রস স্বরূপ তিনি যে সর্বদা রসটি আস্বাদন করেন, সবাই তা প্রত্যক্ষ করল। শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, জানো তো চিথল মাছ কি করে ছুঁচো খায়? চিথলটা ওর ওই লেজটা পাড়ের উপর খানিকটা তুলে রেখে দেয়, আর ছুঁচোটি খাবার ভেবে যেই এসে দাঁত ফোটাতে বসে তেমনি ঝটকা মেরে ছুঁচোটাকে জলে ফেলে দেয়। এরপর খপ করে সেটি গিলে ফেলে। শ্রীমৎ স্বামী আবার পুনরায় চক্রবর্তীকে দেখিয়ে বললেন, জানো তো সোনার বেনে ছাইটুকিও ফেলে না। তৈরি করার সময় সোনার যে অণু তার মধ্যে পড়ে থাকে, বেনে সেই অণুগুলোকে পাড়া দিয়ে অর্থাৎ মার্কিউরি যেটা আছে সেটা দিয়ে তুলে নেয়। ছাইয়ের মধ্যে পাড়ার বলগুলি দৌড়াতে থাকে আর তার গায়ে অণুগুলি লেগে যায়। এইভাবেই সে তার সমস্ত সোনাটা তুলে নেয়। এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন। এরপর সেই দিনের মতো আসরটি বন্ধ হল। এরপর আরো একদিনের ঘটনা। গুরুদেব আসানসোলের জওহরলাল ব্যানার্জির আবাসনে উপস্থিত হয়েছে। তাকে দেখতে সবাই উপস্থিত হয়েছে। সেখানে শ্রীযুক্ত রমেনবাবু উপস্থিত হলেন। সন্ধ্যার সময় বাড়ির যে উঠানে ঢুকতেই গুরুজির সঙ্গে তার দেখা হল।
গুরুজি জিজ্ঞাসা করলে, আরে তুমি? আমি এখানে কি করে জানলে? এমন ভাবে বলল যেন তার ভেতরের উতলে ওঠা খুশিতে এটা দেখে সকলে একটু বিস্মিত হল। দেওয়ালের গা ঘেঁষে রচিত একখানি আসনে শ্রী গুরুদেব বিরাজিত রয়েছেন। এতক্ষণ ভক্তদের নানা সংশয় তিনি নিবারণ করছিলেন। তাদের বিভিন্ন কথোপকথনে গম গম করে উঠছিল মহলটি। হঠাৎ রমেনবাবু আসায় কিছুটা যেন বিরতি পড়ল, ছেদ পড়ল। এই সময় আবার আলোচনা শুরু হয়েছে। একজন জিজ্ঞাসা করলেন, মহারাজ, 84 লক্ষ যোনির কথা শুনি, ওই বিষয়ে যদি একটু বলেন। শ্রীমৎ স্বামী বললেন, দেখো, প্রথমে দেখি গাছপালা, লতা, গুল্ম, ঔষধি, বনস্পতি, এই আদি ইত্যাদি হচ্ছে উদ্ভিদজ। জড় ভেদ করে জীবন জেগে উঠেছে, তাই তাদের বলা হয় উদ্ভিদ। এদের শ্রেণীর সংখ্যা 20 লক্ষ। তারপর রয়েছে 20 লক্ষ রকমের সেদজ, যেমন জীবাণু, কীটাণু, এই সমস্ত। সেদজ এবং উদ্ভিদ এই প্রাণময় এবং অন্নময় কোষের ক্রিয়া তাদের মধ্যে দেখা যায়। অন্ডজ বিভাগে 20 লক্ষ প্রকার রয়েছে, মাছ, সরীসৃপ, পাখি ইত্যাদি। এখান থেকেই শুরু হলো মনোময় কোষের ক্রিয়া। এরপর জরায়ুজ, অর্থাৎ জরায়ুতে থাকাকালে যারা পূর্ণ অবয়বে প্রাপ্তি পায়, তাদের সংখ্যাও 20 লক্ষ শ্রেণীর। এদের থ্যালামাস ক্রিয়াশীল থাকায় এরা যথেষ্ট বুদ্ধিমান। পরিশেষে আসে এপ বা বানর জাতীয়দের। এদের সংখ্যা রয়েছে 4 লক্ষ প্রকার। এরপর হোমো ইরাক্টাস থেকে হোমো সেপিয়ান্স আসতে 4 লক্ষ প্রজনন লাগলো। এই 5টি মিলে একত্রে 84 লক্ষ। জরায়ুজ এবং এপসদের মধ্যে মন অধিক স্পর্শ লাভ করেছে এবং উদ্ভিজ এবং শ্বেতজ নারী পুরুষ তাদের বলে কিছু নেই। পরাগ মিলনের মাধ্যমে গাছে ফল হয়, অনেকটি যেন রাসায়নিক ক্রিয়া। শ্বেতজ বংশ বৃদ্ধি করে এবং নিজ নিজ অঙ্গ বিভাজন দ্বারা। বৃক্ষের শক্তির উৎস খাদ্য। বৃক্ষের যেন সেই অন্ন শক্তি। কুকুর আদি ইতর শ্রেণী প্রাণী তেমনি প্রাণ শক্তি। আর মানুষের হচ্ছে মনন শক্তি, দেবতাদের জ্ঞান শক্তি। শ্রীমৎ স্বামী পুনরায় বললেন, জানো, বানর মাটিতে প্রসব করে না, প্রসব সময় উপস্থিত হয়ে তারা গাছের উপর চড়ে। বাচ্চাটি গর্ভ থেকে বেরিয়ে অর্ধেক বেরোতেই গাছের শাখা ধরে নেয়। বন মানুষের বাচ্চা লাঠি ধরে নেয় প্রসবের পর পরে। শ্রীমৎ স্বামী বললেন, আমি দেখেছি চিম্পাঞ্জিকে লাঠি খেলতে এবং গরিলাকে পাথর ছুঁড়তে। বন মানুষটি লাঠিটিকে ধরে এমন করে বুকের কাছে মুঠোনি করে নিয়ে আড়ষ্ট হল। চিম্পাঞ্জি ধরে ঠিক মানুষের মতো। এই সময় আর একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন, শুনেছি চঞ্চল মনকে একবারে বশ আনতে পারলে সিদ্ধায় আসে। কতটা বশ হলে এমন হবে? বা শ্রীমৎ স্বামী বললেন, মন 20 সেকেন্ডের বেশি স্থির থাকে না। বিশ্বশৃঙ্গে যেমন সর্ষে স্থির থাকে না, তেমন। গোরখনাথ ভারী সুন্দর বলেছেন, কম্পমান তৃণের উপর হরিণ বসতে চায়। হরিণটি ছুটছে কিন্তু বসতে পারছে না।
শেষে একসময় সফল হয়। মন যদি 22 মিনিট এক বিষয়ে নিমগ্ন হয়ে থাকতে পারে তবে সিদ্ধায় আসে। মুখে বলবে না, শুধু মনে ভাববে। মনে মনে ভাববে কালো জাম, দেখবে একটু পরে একজন উঠে গিয়ে কালো জাম নিয়ে আসছে। সে হয়তো নিজেই বুঝবে না কেন। কিংবা মনে করো কেউ একজন বলল, একজন এসে বসেছে, সে উঠে গেলে ভালো হয়। মনে মনে বলল, এমন সময় দেখলো সে উঠে গেল, কেন উঠে গেল সে জানে না। এই হচ্ছে সিদ্ধান্ত। এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন। আমরাও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সকলকে শেয়ার করুন। এবং এখনো যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।